নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের রাষ্ট্রীয় পরিসরে এই মুহূর্তে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম, মাহফুজুল আলম, তারপরে অনেকগুলি টোকাইয়ের আবির্ভাব হয়েছে এবং সবচাইতে বড় টোকাই আমরা দেখতে পাচ্ছি সেটা হলো সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ। তারা সরকারে না থেকেও যেন সরকার চালাচ্ছে। তারা রাত বিরাতে বিচারপতির বাসভবনের সামনে বা উপদেষ্টাদের বাসভবনের সামনে গিয়ে হাজির হচ্ছে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ঘটন অঘটনের নেতৃত্ব দিচ্ছে, চাঁদাবাজি করতেছে, দেদারছে, এমনকি তারা ত্রাণের টাকাও মেরে খাচ্ছে। তো আজকের এই বিষয়টি, এই এপিসোডটি শুরু করছি সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহর মাগুরা যাওয়া নিয়ে। আপনারা জানেন যে 8 বছরের শিশু, বালিকা বলা চলে না, শিশু, 8 বছরের শিশু আসিয়া ধর্ষণের শিকার হয়েছে মাগুরাতে তার বোনের শ্বশুরের দ্বারা এবং তার বোনের স্বামী, তার বোনের ভাসুর এবং তার বোনের শাশুড়ির সহযোগিতায়। এবং বেশ কিছুদিন খুব সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থেকে মেয়েটি অবশেষে মৃত্যুমুখে পতিত হয়েছে। তবে সেই মেয়ের জানাজায় অংশ নিতে হেলিকপ্টারে মাগুরা গিয়েছিল সার্জিস আলম এবং আবদুল্লাহ হাসনাত, যাদেরকে আমরা টোকাইয়ের শিরোমণি বলে থাকি। তো এই নিয়ে অনেক সমালোচনা শুরু হয়েছে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কারণ এখন বাংলাদেশটা তো এমন একটা দেশ যেখানে তারা কি বলে এটাকে, সবাই মুমিন, একদম সাচ্চা মুমিন, কিন্তু নিষিদ্ধ কাজ করার জন্য তারা পারঙ্গম। এবং ফেসবুক তাদের বিশ্বাস অনুযায়ী একটি নিষিদ্ধ প্ল্যাটফর্ম হওয়ার কথা, কিন্তু সেইটাকেই তারা খুব বেশি করে আঁকড়ে ধরেছে। সম্প্রতি ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশুটির জানাজায় অংশ নিতে হেলিকপ্টারে চড়ে মাগুরা যান জাতীয় নাগরিক পার্টির 2 মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম। তো ঢাকা থেকে মাগুরায় তাদের হেলিকপ্টারে যাওয়া আসা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। এবং এই ব্যাপারে এখন ব্যাখ্যা দিলেন জাতীয় নাগরিক পার্টি বা নাপার উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। গত শনিবার 15ই মার্চ দুপুরে তিনি ফেসবুকে শেয়ার করা এক পোস্টে লিখেছেন, মাগুরায় যাওয়ার জন্য তারা কোনো হেলিকপ্টার ভাড়া করেননি। আচ্ছা, বিনা পয়সায় এমনি চলে গেছে, তারা কোনো হেলিকপ্টার ভাড়া করেননি, বরং সেনাবাহিনী ও র্যাব এর হেলিকপ্টারের সিট খালি থাকায় তারা হেলিকপ্টারে চড়েছেন। ফেসবুক পোস্টে সার্জিস লেখেন, সেনাবাহিনী ও র্যাব থেকে পরিবারের জন্য বরাদ্দ করা হেলিকপ্টারে যখন একাধিক সিট খালি থাকার কথা শুনেছি, তখনই মাগুরায় গিয়ে তার জানাজায় অংশগ্রহণ করার ইচ্ছা ব্যক্ত করেছি এবং জানাজা শেষে আবার ঢাকায় ফিরেছি। তিনি লেখেন, ফেসবুকে দেয়া অংশটুকুকে সামগ্রিক মনে করে মিডিয়া এবং কিছু পাবলিক জাজমেন্ট করা শুরু করল। পোস্টের শুরুতে সার্জিস লেখেন, চলেন সোজাসাপটা কিছু আলাপ করি, ওই যেটা নিয়ে আপনারা আলাপ করছেন সেই ফুটেজ নিয়ে। এরপরে লেখেন, বোন আসিয়ার সাথে নৃশংস একটা ঘটনা ঘটল। আমি আমার জায়গা থেকে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে জানালাম দ্রুত আসামি গ্রেপ্তার করার কথা। আচ্ছা, তাহলে এইখানেও একটু আমি সোজাসাপটাই আলাপ করে নেই যে এই যে তিনি তার জায়গা থেকে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে দ্রুত আসামি গ্রেপ্তারের কথা বললেন, এটা
এটা কোন জায়গা থেকে তিনি বলেছেন? টোকাই হিসাবে তার কি কোনো দাম আছে? তিনি কি সরকারের কোনো ব্যক্তি যে আসামি, পুলিশকে বলা যায় আসামিকে গ্রেপ্তার করো দ্রুত? তিনি একটা রাজনীতি করেন, এরকম রাজনীতি করে আরো শত শত দলের মানুষ, তাই না? কোটি কোটি মানুষ বাংলাদেশে রাজনীতি করে। তো সবাই কি ওই যে হেলিকপ্টারে, সেনাবাহিনীর কাছ থেকে শুনলাম যে হেলিকপ্টারের সিট খালি আছে, আর এই কোটি কোটি মানুষকে সেই সিটের দখলদারিত্ব নিতে পারে? কিন্তু সার্জিস আলম এবং আব্দুল্লাহ হাসনাত তারা কিন্তু সেই জায়গাটা নিয়েছে। তো কোন ক্ষমতা বলে, কোন দাপটে এই টোকাইরা এই জিনিসটা নিতে পারে? তারা যে বলছে আমি আমাদের জায়গা থেকে বলেছি পুলিশকে দ্রুত আসামি গ্রেপ্তার করার জন্য, আমি আমাদের জায়গা থেকে সেনাবাহিনীকে অনুরোধ করেছি যে আমাদের ওই খালি সিটে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তাদের জায়গাটাই তো ক্লিয়ার না এখনো। কোন জায়গার কথা তারা বলতেছে? তারা কি টোকাই কোটায় সেই মাগুরাতে সরকারি হেলিকপ্টারে চড়ে গিয়েছিলেন? সেই টোকাই কোটায় কি সেই পুলিশকে নির্দেশ দিচ্ছেন দ্রুত আসামিকে গ্রেপ্তার করার? যাই হোক, তারপরে আবার লিখেছেন তিনি, আবার হাইকোর্ট থেকে ঘোষণা এলো 180 দিনের মধ্যে ধর্ষণের বিচার প্রক্রিয়া শেষ করতে হবে। আমি আমার জায়গা থেকে দায়িত্বশীল একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আমার মতামত জানালাম। 180 দিন অনেক বেশি হয়ে যায়, এটা 1-2 মাসের মধ্যে করা উচিত। না হলে মানুষের মাথা থেকে ঘটনাটা অনেকটাই মুছে যায় এবং সেই অপরাধের শাস্তি আদতে সমাজে অপরাধ দমনে তেমন প্রভাব রাখতে পারে না। আচ্ছা, এইখানেও সোজাসাপটা কথা বলা একটা প্রয়োজন আছে। তিনি বলেছেন যে হাইকোর্টের থেকে ঘোষণা এসেছে 180 দিনের মধ্যে ধর্ষণের বিচার প্রক্রিয়া শেষ করতে হবে, এবং তিনি তার জায়গা থেকে বলেছেন যে না, 180 দিন বেশি হয়ে যায়, 1-2 মাসের মধ্যে করা উচিত। তো ওনার জায়গাটা কোথায়? তিনি কি হাইকোর্টের ওপর সুপ্রিম কোর্ট? মানে এই জায়গাটা, এই যে উনি কি বুঝতে পারতেছেন যে উনি যে কি বলতেছেন, এই কথাগুলোর কোনো মাথামুন্ড নাই? যে তিনি যে সম্পূর্ণ একটি বেআইনি অনধিকার চর্চা করতেছেন, মবের মুল্লুক বাংলাদেশে যে কায়েম করেছেন, এবং এইটাও কিন্তু মবের একটা নমুনা। যেই টোকাই এতদিন পাত্তা পেত না, যেই টোকাই 10 টাকা বড় ভাইয়ের কাছ থেকে নিয়ে চলতে হতো, সেই টোকাইরা এখন 10 কোটি টাকার গাড়ি চড়ে। সেই টোকাইদের স্যালুট দেয় মিলিটারিরা। সেই টোকাই এখন হাইকোর্টের মতামতের উপরে সুপ্রিম কোর্টের মতামত দেয়। চিন্তা করছেন? 180 দিন ঠিক না, 1-2 মাসের মধ্যে করতে হবে, এবং সেইভাবেই আবার রায়ও কায়েম হয়ে যাচ্ছে। তাহলে সেই টোকাইরা যে কতটুকু বেপরোয়া, দেশে যে আইন শৃঙ্খলা বা কোনো সিস্টেম নাই, শুধু যে যার জায়গা থেকে বলছে, এই হাসনাত আবদুল্লাহ আর সার্জিস আলমরা, তাতেই চিচিং ফাঁক অর্থাৎ দরজা খুলে যাচ্ছে। তো তিনি বলেছেন ব্যাপারটা এমন নয় যে আমি একাই জানিয়েছি কিংবা আমার জানানোর জন্যই গ্রেপ্তার হয়েছে বা আইন পরিবর্তন হয়েছে, কিন্তু আমার জায়গা থেকে মনে হয়েছে এটা আমার করা উচিত, তাই আমি মনে করেছি। তবে সে বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দেইনি। বাহ, কি দারুণ অমায়িক এক ব্যক্তি যে তিনি এগুলি করে স্ট্যাটাস দেননি। তিনি ঘটনা ঘটিয়েছেন, একটা দাবি আদায় করেছেন, কিন্তু এই দাবিটা অন্য দলের লোকেরা বললে কি হইতো না। তিনি বলেছেন সরকার চাপে পড়েছে, কাজ হয়েছে। তাহলে সরকারটা চলতেছে কিভাবে? মবের দ্বারা, তাই তো? সেখানে কোনো আইন কানুনের কোনো বালাই নাই। ওই যে হুকুম অনরে যায়, হাকিম অনরে যায়, এমন একটা বাংলাদেশে এখন আমরা বাস করতেছি। তো যাই হোক, তিনি আবারও লিখেছেন, এরপর আসিয়াকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলো। আমিও ঢাকা মেডিকেলে গেলাম। যখন জানলাম আইসিইউতে আছে, তখন আর আইসিইউতে দেখতে যাইনি, কারণ বাইরে থেকে আইসিইউতে দেখতে গেলে ইনফেকশনের সম্ভাবনা থাকে। মেডিকেলের বাইরে থেকে খোঁজখবর নিয়ে চলে এসেছি, ছবি পোস্ট করিনি। দারুণ জিনিস। হ্যাঁ,
এরপর যখন জরুরি অবস্থায় সিএমএইচ নেওয়া হলো, তখন সেদিনই সন্ধ্যায় নাগরিক পার্টির কয়েকজন সহ সিএমএইচে গেছি। সেখানেও আইসিইউতে ছিল আসিয়া। দেখতে যাওয়া সম্পূর্ণ নিষেধ ছিল বলে সিএমএইচের সামনে থেকে ডিউটিরত ডাক্তারের সাথে কথা বলে সার্বিক খোঁজখবর নিয়ে বাসায় ফিরেছি। ফেসবুকে স্ট্যাটাস দেইনি। এরপর সিএমএইচে থাকা আমাদের ছাত্র প্রতিনিধিদের থেকে খোঁজ নিয়েছি। সর্বশেষ যখন শুনলাম আসিয়া আর নেই, তখন সিএমএইচে ছুটে গেছি। সেনাবাহিনীর র্যাব থেকে পরিবারের জন্য বরাদ্দকৃত হেলিকপ্টারে যখনই একাধিক সিট খালি থাকার কথা শুনেছি, তখনই মাগুরায় গিয়ে আসিয়ার জানাজায় অংশগ্রহণ করার ইচ্ছা ব্যক্ত করেছি এবং জানাজা পরে আবার ঢাকায় ব্যাক করেছি। বাহ! তো ওই সিট খালি পাইছে আর উঠা পড়ছে আর কি। ওই যে ট্রেনে, এদের তো বাসে ট্রেনে ভাড়া না দেওয়ার অভ্যাস আছে, তো সেইখানে উঠা পড়ছে, আবার ঢাকায় ব্যাকও করেছে। তো তাও সরকারি যানবাহনে ভাড়া না দিয়ে রাজনৈতিক দলের নেতা। বুঝতে পেরেছেন? বাংলাদেশের এটা যে কিংস পার্টি, এই নাপা পার্টি যে কিংস পার্টি, এর চাইতে বড় উদাহরণ আর কি হতে পারে? বিদেশে কিন্তু এটা এইভাবে হইতো না। বিদেশে যদি কোনো ক্রমে কোনো লোক সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করে, তাহলে কিন্তু তার ন্যায্য মূল্যটা চুকে দিতে হয়, টাকা দিয়ে দিতে হয়, যে এই টাকা, তার জন্য যত টাকা সরকারের খরচ হয়েছে সেই টাকাটা দিতে হতো। তা না হলে এদেরকে যারা নিয়েছে, এই যে সিট খালি ছিল, এটার ওয়েট অত ছিল, দুজনের ওয়েট ছিল না। এই ওয়েটের জন্য তেল খরচ হয়েছে না? সিট না হয় খালি ছিল, কিন্তু তাদেরকে পরিবহনে তো একটা খরচ হয়েছে। এই যত কেজি হোক, তারা এইটুক মাগুরা যাইতে ঢাকা থেকে খরচ হয়েছে, আবার ঢাকায় ফিরতে খরচ হয়েছে। সুতরাং সেই খরচটা কে বহন করেছে? জনগণ বহন করেছে। কেন সার্জিস আলম এবং আব্দুল্লাহ হাসনাতের জন্য জনগণ খরচ বহন করবে? তো এইটা নিয়ে কোনো প্রশ্ন কি আসতেছে? যাই হোক, আবার ঢাকায় ব্যাক করেছি। এই পুরো ঘটনার মধ্যে সর্বশেষ অংশটুকু আমি ফেসবুকে দিয়েছি, এবং ফেসবুকে দেয়া অংশটুকুকে সামগ্রিক মনে করে মিডিয়া এবং কিছু পাবলিক জাজমেন্ট করা শুরু করলো। তার মানে আমরা যতটুকু সোশ্যাল মিডিয়া কিংবা গণমাধ্যমে প্রকাশ করি ততটুকুই হচ্ছে বলে আপনারা মনে করেন, অথবা সেটাকে পুরো ঘটনা ধরে জাজমেন্ট শুরু করে। অর্থাৎ আপনারাও আসলে ফুটেজের দিকেই তাকিয়ে থাকেন। আবার যদি কোনো কিছু না দেই, তখন মনে করেন কিছুই করা হয়নি। কি অদ্ভুত! দিলে বলেন ফুটেজমুখী, আর না দিলে বলেন কিছুই করিনি। আপনাদের এই ডাবল স্ট্যান্ডার্ড কবে একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ডে পরিণত হবে? তো সিঙ্গেল স্ট্যান্ডার্ড হইল যে আপনারা যা করতেছেন পুরাটাই আপত্তিকর। এই যে জনগণ জানতে পারে, যখন ফুটেজ দেন কিছু জানতে পারে, আর যখন আপনারা পুরাপুরি এই যে যেমন এখন আপনি পুরা ঘটনাটা বিশ্লেষণ করছেন, তখন বোঝা যায় যে পুরা ঘটনাটা আরও বেশি জঞ্জালপূর্ণ, আরও বেশি ঝামেলার। আপনারা যখনই কোনো এক্সপ্লেনেশন দেন, তখনই দেখা যায় যে আপনারা অনেক অনেক ভয়ঙ্কর কাজে জড়িত। তো এই ভয়ঙ্কর কাজগুলির সাহস আপনারা পান কি করে? টোকাইরা এত সাহস পায় কি করে? এত ক্ষমতা পায় কি করে বাংলাদেশে? এখন টোকাইরা স্বপ্ন দেখতেছে প্রধানমন্ত্রী হবার। কয়েকদিন আগে সেই সার্জিস আলম পঞ্চগড়ে গিয়ে বলেছে, সবাই যদি ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করি, তাহলে পঞ্চগড় থেকে আগামী 10 বছরে একজন প্রধানমন্ত্রী হবে। আমার কোনো অসুবিধা নাই, পঞ্চগড় থেকে হোক আর যেইখান থেকে হোক, উখিয়া থেকে হোক বা টেকনাফ থেকে হোক, তেঁতুলিয়াতে, যে ডাজেন্ট ম্যাটার। যারা যোগ্য তারা প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, যা চিফ জাস্টিস, সেনাবাহিনী প্রধান সবই হইতে পারবে। কিন্তু সার্জিস আলম যখন বলে যে পঞ্চগড় থেকে আগামী 10 বছরের মধ্যে একজন প্রধানমন্ত্রী হবে, তখন বোঝা যায় যে সার্জিসের দৃষ্টি কোন দিকে, টোকাইরা তাদের কোন দিকে, শকুনের দৃষ্টি কোন দিকে, এটা আপনারা চিন্তা করে দেখেন। যে এই টোকাইরা এখন রাষ্ট্র তো পরিচালনা করতেছে তারা, কিন্তু রাষ্ট্রের সেই মানে উচ্চ পদে, রাষ্ট্রের সেই সিংহাসনটা তারা দখল করতে চায়, ক্ষমতার একচ্ছত্র আধিপত্য কায়েম করতে চায় এই টোকাইরা। তো জাতিকে সাবধান হতে হবে এই টোকাইদের সম্পর্কে। এই পর্যন্তই দর্শক, সকলেই ভালো থাকেন। নমস্কার।